হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচ্য বিষয় লাইফ সায়েন্স, ক্লাস 9-এর লাইফ সায়েন্সের সালোক সংশ্লেষ। এই চ্যাপ্টারটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। একটু কিছু জায়গা ভালো করে বোঝা একটু প্রয়োজন আছে। আমি সেই জায়গাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, সালোক সংশ্লেষ এটা সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির একটা পদ্ধতি। একমাত্র সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে শোষণ করে খাদ্য প্রস্তুত করতে পারে। কোনো জীব কিন্তু সবুজ উদ্ভিদ ছাড়া দু একটা বেয়ারিং ফিউজ, ইউগ্লিনা, ক্রাইসামিবা, কিছু ব্যাকটেরিয়া, এরা বাদে মেনলি সবুজ উদ্ভিদ সূর্যালোকের সৌরশক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্য প্রস্তুত করে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে। তাহলে যদি আমরা সালোক সংশ্লেষ কথাটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাবো? যুক্ত আলোক যুক্ত সংশ্লেষ। তাহলে মানে হচ্ছে উপস্থিতি। কিসের উপস্থিতি? আলোকের উপস্থিতি। এখানে আলোক বলতে সূর্যালোক। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের খাদ্য সংশ্লেষ। আর ইংরেজি শব্দটাকে যদি ভাঙা যায়, তাহলে ফটোজ এটা একটা গ্রিক শব্দ। এর অর্থ হচ্ছে আলোক বা আলো। সিনথেসিস কথাটার অর্থ হচ্ছে সংশ্লেষ। সংশ্লেষ মানে হচ্ছে তৈরি। তাহলে সূর্যালোকের সাহায্যে খাদ্য সংশ্লেষের প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষ। এই টার্মটা, ফটোসিনথেসিস টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস। এই টার্মটাকে প্রথম ব্যবহার করা হয়েছিল বিজ্ঞানী বার্নেস। খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেছিল এই শব্দটাকে। প্রথম বিজ্ঞানী বার্নেস ব্যবহার করেছিলেন। সবুজ উদ্ভিদের পাতাতেই ঘটে। পাতার মধ্যে মেসোফিল কলা আছে। পাতার মধ্যে যেটা মেন কলা, সেটা হচ্ছে মেসোফিল কলা। এটা দু রকমের প্যারেনকাইমা দিয়ে গঠিত। দু রকমের কোষ আছে এখানে। প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। পাতার যেটা মেন টিস্যু বা কলা, সেটা হচ্ছে মেসোফিল কলা। তাহলে মেসোফিল কলা কোথায় থাকে? পাতায়। তার দু রকমের কোষ,
একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, এগুলো লম্বাটে হয়। আর স্পঞ্জি প্যারেনকাইমা, এগুলো হচ্ছে গোলাকার। তাহলে প্যালিসেড প্যারেনকাইমাকে আমি ছবিতে দেখাচ্ছি। এটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, লম্বাটে হয়। ক্লোরোপ্লাস্ট। তাহলে এটা হচ্ছে প্যালিসেড। আর স্পঞ্জি প্যারেনকাইমাগুলো এরকম গোলাকার হয়। এটা হচ্ছে স্পঞ্জি। তাহলে মেসোফিল কলা দু রকমের, কোষ দ্বারা গঠিত। কিছু লম্বাটে কোষ থাকে, কিছু গোলাকার কোষ থাকে। প্যালিসেড প্যারেনকাইমা লম্বাটেগুলো, গোলগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। তোমরা জানো উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে যদি আমরা এইভাবে আসি, কিভাবে ক্লোরোপ্লাস্টটা আছে, তাহলে মেসোফিল কলা পাতার মধ্যে আছে। এটা পাতা। মেসোফিল কলার মধ্যে কি আছে, এখানে প্যারেনকাইমা কোষ আছে। প্যারেনকাইমা কোষ আছে। প্যারেনকাইমা কোষগুলো দুরকম বলেছি, প্যালিসেড এবং স্পঞ্জি। এই কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণু। তোমরা জানো যে সবুজ উদ্ভিদের কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুটা থাকে। ক্লোরোপ্লাস্টের দুটো অংশ আছে, একটা হচ্ছে গ্রানা, একটা হচ্ছে স্ট্রোমা। এই গ্রানা অংশটাতে থাইলাকয়েড থাকে। আমি ছবি দেব, সেই ছবি এখানে দেওয়া থাকছে। সেই ছবিতে তোমরা দেখে নেবে যে মেসোফিল কলা, সেখান থেকে ক্লোরোপ্লাস্ট, সেখান থেকে গ্রানা, গ্রানার থেকে থাইলাকয়েড। থাইলাকয়েড হচ্ছে গ্রানার মধ্যে কতগুলো চাকতির মতো অংশ থাকে। চাকতির মতো অংশগুলোকে থাইলাকয়েড বলা হয়। থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টোজোম থাকে। এই কোয়ান্টোজোমের মধ্যেই কিন্তু ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকে। তাহলে ক্লোরোফিল হচ্ছে রঞ্জক, যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে ব্যবহৃত হয়। তাহলে মেসোফিল কলার মধ্যে এই ক্লোরোফিল থাকছে। এইভাবে ক্লোরোফিল আছে। ছবির সঙ্গে মিলিয়ে দেখে নাও কীভাবে ক্লোরোফিলটা আছে। তাহলে এখানে দেখো, পাতার মেসোফিল কলাতে সালোক সংশ্লেষ হয়। এক কথায়, যে কোষের মধ্যে ক্লোরোফিল আছে সেখানেই সালোক সংশ্লেষ হবে। সূর্যালোক যদি থাকে, জল যদি থাকে। তাহলে পাতার মেসোফিল কলার মধ্যে ক্লোরোফিল আছে। তাহলে এখানে হচ্ছে সালোক সংশ্লেষ। সবুজ কাণ্ড, লাউ, কুমড়ো প্রভৃতি সবুজ কাণ্ড থাকে। কাণ্ড যদি সবুজ হয় তাহলে সেখানের কোষে ক্লোরোফিল থাকছে, তো সেই কোষেও সালোক সংশ্লেষ ঘটবে। কাঁচা ফলের ত্বক, ফল যখন কাঁচা অবস্থায় থাকে তখন তার মধ্যে ক্লোরোফিল থাকে, সেখানে সালোক সংশ্লেষ ঘটে। কিছু মূল আছে, গুলঞ্চ অর্কিড। এই মূলের মধ্যে
এই যে ক্লোরোফিল উপাদানটা থাকছে, তাহলে ওই ক্লোরোফিল থাকার জন্য সেই মূলের মধ্যে কিন্তু সালোক সংশ্লেষ ঘটবে। এককোষী প্রাণী ইউগ্লিনা এবং ক্রাইসামিবা, এই দুটো হচ্ছে এককোষী প্রাণী, এদের মধ্যে ক্লোরোফিল আছে, এখানে সালোক সংশ্লেষ ঘটবে। ব্যাকটেরিয়া যে অণুজীব, কিছু কিছু ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল থাকে, ব্যাকটেরিয়া ক্লোরোফিল, সেখানে সালোক সংশ্লেষ ঘটে। তাহলে এটা হচ্ছে এটা গেল সালোক সংশ্লেষ কোথায় ঘটে। তাহলে এক কথায় জীবের সবুজ কোষে, যদি এটাকে এক কথায় আমরা সামারি করি, জীবের সবুজ কোষে বা ক্লোরোফিল যুক্ত কোষে সালোক সংশ্লেষ ঘটে। ব্যাখ্যাটা হচ্ছে এইটা, কোথায় কোথায় ঘটে। এবারে দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কি কি উপাদান ব্যবহৃত হয়, মানে কি কি জিনিস লাগছে, কি কি বস্তু লাগছে এখানে। তাহলে প্রথম লাগছে সূর্যালোক, সেকেন্ড হচ্ছে ক্লোরোফিল, থার্ড হচ্ছে বা তৃতীয় উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর ফোর্থ উপাদান বা চতুর্থ উপাদান হচ্ছে জল। তাহলে চারটে উপাদান, চারটে জিনিস উদ্ভিদের খাবার তৈরির জন্য লাগে: সূর্যালোক, ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড এবং জল। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং জল হচ্ছে কাঁচামাল, মনে রাখবে, কাঁচামাল। কেন কাঁচামাল? না, কার্বন ডাইঅক্সাইড এবং জল এরা সরাসরি রাসায়নিক বিক্রিয়া করে বা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, তাই এরা কাঁচামাল। তাহলে এইটাকে যদি আমরা একটা সমীকরণ আকারে লিখি, তাহলে আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইড এবং জল রাসায়নিক বিক্রিয়া করছে সরাসরি। দেখো, সূর্যালোক লাগছে, ক্লোরোফিল লাগছে, কার্বন ডাইঅক্সাইড লাগছে, জল লাগছে। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং জল সরাসরি রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করছে, তাই এরা হচ্ছে কাঁচামাল, এটা মনে রাখবে। কি উৎপন্ন হচ্ছে? উৎপন্ন হচ্ছে এক অণু গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ, এক অণু গ্লুকোজ। 6 অণু অক্সিজেন, যতটা কার্বন ডাইঅক্সাইড লাগছে ততটাই অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কোন গ্যাস ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। কোন গ্যাস উৎপন্ন হয়? অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, আর 6 অণু জল উৎপন্ন হচ্ছে। তাহলে এইটা হচ্ছে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ, এটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। তাহলে এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা হচ্ছে সরল শর্করা, মনে রাখবে। কার্বোহাইড্রেটের অনেকগুলো ভাগ আছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, 3টে ভাগ মূলত। তার মধ্যে মনোস্যাকারাইড, যেখানে এক
অণু একক শর্করা থাকে সেটা হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড, তাহলে সরল শর্করা, গ্লুকোজটা হচ্ছে সরল শর্করা, এটা মনে রাখবে। এখানে দেখো সমগ্র পদ্ধতিটা, অর্থাৎ ওই উপাদানগুলো ব্যবহৃত হয়ে যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে সালোক সংশ্লেষে, এটা অত সহজে তো হয় না, এটা একটা জটিল পদ্ধতি। সমগ্র পদ্ধতিটাকে দুটো দশায় ভাগ করা হয়, একটা হচ্ছে আলোক দশা, আরেকটা হচ্ছে অন্ধকার দশা। তাহলে প্রথমে আমরা আসি আলোক দশায়। লাইট ফেজ, এটাকে আলোক দশা কেন বলা হচ্ছে? এই দশায় সূর্যালোকের প্রয়োজন। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে, এটা মনে রাখবে। তাহলে এই দশাটা সূর্যালোক চাই, সূর্যালোকের উপস্থিতিতে কোথায় ঘটছে? ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটছে। এটা মনে রাখবে, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটছে। ক্লোরোপ্লাস্টের দুটো অংশ আছে। যদি আমরা একটা ক্লোরোপ্লাস্টকে দেখি, এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে থাকে, সবুজ উদ্ভিদের কোষের মধ্যে থাকে। পাতার মধ্যে তো প্রচুর রয়েছে, কচি কাণ্ড বা যেখানটায় সবুজ সেখানেই থাকবে। এখানে দুটো অংশ আছে, এটা দেখো কতগুলো চাকতির মতো অংশ আছে, এই অংশটাকে বলা হচ্ছে গ্রানা। আর মাঝের অঞ্চলটাকে বলছে স্ট্রোমা। এক একটা চাকতি হচ্ছে থাইলাকয়েড। তাহলে অনেকগুলো থাইলাকয়েড নিয়ে অ্যাকচুয়ালি একটা সারিকে বলা হচ্ছে গ্রানাম ম, অনেকগুলো সারিকে একসঙ্গে বলা হচ্ছে গ্রানা। অনেকগুলো সারি যখন একসঙ্গে থাকছে তখন সেটা হচ্ছে গ্রানা। একটা সারি হলে সেটা গ্রানাম, যদি একটা সারি হয় তাহলে সেটা হচ্ছে গ্রানাম। তাহলে ক্লোরোপ্লাস্টের, তাহলে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুটা। যেটা উদ্ভিদ কোষের মধ্যে আছে, সবুজ উদ্ভিদের কোষে। এই ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অঞ্চল, সেখানেই কিন্তু আলোক দশা ঘটে। এবার একটু ভালো করে বোঝো আলোক দশায় কি কি ঘটনা ঘটে। পরপর স্টেপ বাই স্টেপ আমি বলবো, পয়েন্ট ওয়াইজ সমস্ত পয়েন্টগুলোকে একটু মাইনিউটলি ওয়াচ করবে। ক্লোরোফিলের সক্রিয়তা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়তা। ক্লোরোফিল কোথায় আছে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। তার উপরে সূর্যালোক পড়ে, তাহলে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুর মধ্যে ক্লোরোফিল রয়েছে, থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল রয়েছে। সূর্যালোক যখন পড়ে, সূর্যালোকের এখানে ফোটন কণা আছে। অ্যাকচুয়ালি সূর্যালোক কতগুলো কণার সমষ্টি, যে কণাগুলোকে বলা হয় ফোটন কণা। তাহলে ফোটন কণা যখন সবুজ কোষে, উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত কোষে যখন পড়ে, তখন সেই কোষের ভেতরে যে ক্লোরোফিল আছে, তাহলে এই ক্লোরোফিল যেটা আছে এখানে, এই ক্লোরোফিলটা উত্তেজিত হয় বা সক্রিয় হয়।
কীভাবে উত্তেজিত বা সক্রিয় হয়? এখান থেকে ইলেকট্রন নির্গত হয়। তাহলে ক্লোরোফিলটা যখন এই ইলেকট্রন নির্গত হচ্ছে তখন সক্রিয় ক্লোরোফিল হচ্ছে। সক্রিয় ক্লোরোফিল। তাহলে আমরা কি পাচ্ছি? ক্লোরোফিল সূর্যালোকের সাহায্যে, আমরা বলতে পারি সূর্যালোকের ফোটন কণার সাহায্যে সক্রিয় ক্লোরোফিলে রূপান্তরিত হয়। এখান থেকে ইলেকট্রন বার হয়ে যায়। অ্যাকচুয়ালি যখনই ক্লোরোফিলের উপর সূর্যালোক পড়ে তখন ক্লোরোফিল থেকে ইলেকট্রন নির্গত হয়। যে ইলেকট্রনটা অন্য কোনো যৌগের সঙ্গে গিয়ে যুক্ত হয়, যেমন এনএডিপির সঙ্গে যুক্ত হয়। পাতার মধ্যে এনএডিপি আছে, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিক্লোটাইড ফসফেট, সেই এনএডিপির সঙ্গে ইলেকট্রনটা যুক্ত হয়। তাহলে যাই হোক, এখানে মূল ব্যাপার হচ্ছে ক্লোরোফিল থেকে ইলেকট্রন নির্গত হয়। সেই জন্য ক্লোরোফিলটা সুস্থির অবস্থায় থাকে না, তার মধ্যে একটা সক্রিয়তা তৈরি হয় বা উত্তেজিত ক্লোরোফিল তৈরি হয়। যতক্ষণ ক্লোরোফিলের মধ্যে ইলেকট্রন ছিল ততক্ষণ তার সুস্থির অবস্থা ছিল। যখন ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, ইলেকট্রনটা যখন বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, সেই জন্য তার একটা সক্রিয়তা তৈরি হচ্ছে। অর্থাৎ স্বাভাবিক ক্লোরোফিল থেকে সক্রিয় ক্লোরোফিল তৈরি হচ্ছে। কেন সক্রিয় ক্লোরোফিল তৈরি হচ্ছে? ইলেকট্রন বিচ্যুত হওয়ার ফলে। কেন ইলেকট্রন বিচ্যুত হচ্ছে? সূর্যালোক পড়ছে ক্লোরোফিলের উপরে, তাই সেখান থেকে ইলেকট্রনটা বিচ্যুত হচ্ছে, অধিক শক্তি শোষণ করে ইলেকট্রনটা বিচ্যুত হচ্ছে, ক্লোরোফিলটা সক্রিয় হচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে ফটোলাইসিস। ফটো মানে হচ্ছে আলো, লাইসিস মানে হচ্ছে ভাঙা। ফটো কথাটা মানে হচ্ছে লাইট, আর লাইসিস কথাটার মানে হচ্ছে ভাঙা বা বিশ্লেষণ। এই পদ্ধতিতে যে জলটা মেসোফিল কলায় আসে, মেসোফিল কলার কোষে, সেই জলটা সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে বিশ্লিষ্ট হয়। তাহলে এখানে দেখো, জলটা সূর্যালোক এবং সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে, মানে আগে যে সক্রিয় ক্লোরোফিল আমরা পেয়েছি, সেই সক্রিয় ক্লোরোফিল জলটাকে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয়। হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয়। তাহলে সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে জলের এই আয়নীকরণকে বলা হয়
ফটোলাইসিস। 1940 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবিন হিল প্রথম এই বিক্রিয়াটিকে পর্যবেক্ষণ করেন। সেই জন্য এই বিক্রিয়াটির আরেকটা নাম হচ্ছে হিল বিক্রিয়া। কি বলা হয় এটাকে? হিল বিক্রিয়া। তাহলে হিল বিক্রিয়া, ফটোলাইসিস যেটা, সেটাই হচ্ছে হিল বিক্রিয়া। একটা কথা আছে হিল বিকারক। এই যে হাইড্রোজেন আয়নটা, এই হাইড্রোজেনটা যে যৌগ দ্বারা গৃহীত হয় সেই যৌগটাকে বলা হয় হিল বিকারক। পাতাতে এরকম যৌগ আছে এনএডিপি। নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এইটা হাইড্রোজেনকে গ্রহণ করে, এই জন্য এইটাকে বলা হয় হিল বিকারক। হিল বিকারক। এটা অ্যাকচুয়ালি হাইড্রোজেনকে গ্রহণ করে NADPH2 তৈরি করে, NADPH2 গঠন করে। NADPH2কে বলা হয় বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আমরা নেক্সট পয়েন্টে আসবো। অক্সিজেন নির্গমন। আগে আমরা ফটোলাইসিসে পেয়েছি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, তাই তো? তাহলে হাইড্রক্সিল যে আয়নটা আছে ওখানে দেখো, লক্ষ্য করো আগের পয়েন্টটা, এই হাইড্রক্সিল আয়নটা এর থেকে ইলেকট্রনটা বেরিয়ে যায়। ইলেকট্রন যেটা আছে এটা দেখো ইলেকট্রন, আয়ন একটা, ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ আয়ন। তাহলে এর থেকে ইলেকট্রনটা বেরিয়ে যায়, তখন এটা মূলক হয়। তাহলে হাইড্রক্সিল মূলক হচ্ছে, দেখো OH মানে হচ্ছে এটা হচ্ছে মূলক, ইলেকট্রন বেরিয়ে গেল। চারটে হাইড্রক্সিল মূলক যদি যুক্ত হয় তাহলে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে দেখো আলোক দশায় অক্সিজেন উৎপন্ন হয়। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সালোক সংশ্লেষের কোন দশায় অক্সিজেন উৎপন্ন হয়? আলোক দশায়। এই অক্সিজেনের উৎস কি? কোথার থেকে অক্সিজেনটা পাওয়া যায়? সালোক সংশ্লেষে যে উপাদানগুলো আছে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও অক্সিজেন আছে, জলের মধ্যেও অক্সিজেন আছে। তাহলে যে অক্সিজেনটা উৎপন্ন হয় আলোক দশায়, সেই অক্সিজেনের উৎস কি? তাহলে ব্যাকে যাও, হাইড্রক্সিল আয়ন পাচ্ছ। হাইড্রক্সিল আয়ন কোথার থেকে আসছে? জল থেকে আসছে, তাই তো? জল থেকে আসছে। তাহলে অক্সিজেনের উৎস হচ্ছে জল। যে অক্সিজেনটা পাওয়া যাচ্ছে আলোক দশায় তার উৎস হচ্ছে জল। নেক্সট পয়েন্ট,
NADPH2 গঠন। আলোক দশায় NADPH2 গঠন হয়। তাহলে NADPH2 এটা একটা হাইড্রোজেন যৌগ, যেটা অন্ধকার দশায় কাজে লাগে বিজারক দ্রব্য হিসাবে। সেখানে বিজারণ ক্রিয়া ঘটাবার জন্য এই যৌগটা কাজে লাগে। তাহলে এই যৌগটা কিন্তু আগের থেকে গঠিত হয়ে থাকে আলোক দশায়। তাহলে কীভাবে এটা গঠন হচ্ছে দেখো। NADP, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এই যৌগটা পাতার মধ্যেই থাকে, এটা প্লাস হিসাবে থাকে। জলের ফটোলাইসিসের ফলে হাইড্রোজেন আয়ন পাওয়া যায়, সেইটা এখানে লাগছে। প্লাস আগে লক্ষ্য করো, যখন ক্লোরোফিলের সক্রিয়তা হয়েছিল তখন ইলেকট্রন ক্লোরোফিল থেকে বেরিয়েছিল, সেই ইলেকট্রনটা এখানে লাগে। তাহলে NADP প্লাস, হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রন, এই তিনটে মিলে NADPH2 গঠন করে। এটা আসলে NADPH প্লাস H প্লাস। তাহলে NADPH2 এই যৌগটা একটা হাইড্রোজেন যৌগ। পুরো নাম তোমাকে যদি বলে যে NADPH2-র পুরো নাম কি, তাহলে বলতে হবে বিজারিত। H2টার জন্য বলতে হবে বিজারিত, আর বাকিটা NADP বলতে হবে, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে NADPH2-র পুরো নাম হচ্ছে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই যৌগটা আলোক দশায় গঠন হয়, কিন্তু অন্ধকার দশায় এটার কাজ, অন্ধকার দশায় এটা কাজে লাগে বিজারক দ্রব্য হিসাবে। তাহলে নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফটো মানে হচ্ছে আলো, ফসফোরাইলেশন কথাটার মানে হচ্ছে এটিপি তৈরি। সালোক সংশ্লেষের সময় এটিপি তৈরি হয়, এই ঘটনাকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। সালোক সংশ্লেষ ছাড়া আরও অন্যান্য জৈবনিক প্রক্রিয়া আছে যেখানে এটিপি তৈরি হয়, যেমন শ্বসন, সেখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে। কিন্তু এখানে সালোক সংশ্লেষের সময় এটিপি তৈরি, এই জন্য বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে কীভাবে এটিপিটা তৈরি হয় দেখো। এডিপি একটা যৌগ যেটা পাতার মধ্যেই থাকে, অ্যাডিনোসিন ডাইফসফেট।
এডিপির সঙ্গে অজৈব ফসফেট পিআই, ফসফেট ইনঅর্গ্যানিক অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি যৌগটার মধ্যে রাসায়নিক শক্তি রূপে সৌরশক্তিটা জমা থাকে। এটা খেয়াল করবে, যখনই এটিপি তৈরি হচ্ছে তখনই এটিপি একটা শক্তি যৌগ, এটাকে বলা হয় এনার্জি কারেন্সি। এর মধ্যে শক্তিটা জমা থাকে। যখন এটিপি তৈরি হচ্ছে তখনই সৌরশক্তিটা এটিপির মধ্যে রাসায়নিক শক্তি রূপে জমা থাকে। তাহলে এই এটিপিটা যে তৈরি হচ্ছে, এখানে সূর্যালোক লাগছে। অ্যাকচুয়ালি যদি আর একটু ভেতরে ঢোকা যায়, তাহলে ইলেকট্রন যখন এক যৌগ থেকে আরেক যৌগে যায়, ওই যে আমরা বলেছি যে প্রথমে ক্লোরোফিল থেকে ইলেকট্রন নির্গত হয়েছিল, সেটা এনএডিপির কাছে গেছে। তো ইলেকট্রন যখন এক যৌগ থেকে আরেক যৌগে যাচ্ছে, তখন সে পরিবেশে কিছুটা শক্তি মুক্ত করে। এই শক্তির সাহায্যেই কিন্তু এডিপি এবং পিআই যুক্ত হয়। তাহলে এখানে যে শক্তিটা, কোন শক্তির সাহায্যে এটা যুক্ত হচ্ছে? ইলেকট্রন স্থানান্তরের ফলে যে শক্তিটা পাওয়া যায়, ইলেকট্রন এক যৌগ থেকে আরেক যৌগে স্থানান্তরের সময় যে শক্তিটা পাওয়া যায়, সেই শক্তির সাহায্যেই এডিপি এবং পিআই যুক্ত হয়, এটিপি উৎপন্ন হয়। এটিপি উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার? এখানে এই ফটোফসফোরাইলেশনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আবর্তাকার। আবর্তাকারে কি হয়? এখানে দেখো PS1টা, এটা হচ্ছে ক্লোরোফিল। এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। সেই ইলেকট্রনটা বিভিন্ন ইলেকট্রন বাহক, এটা দেখো প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, এগুলো হচ্ছে ইলেকট্রন বাহক। এই ইলেকট্রন বাহকের সাহায্যে ইলেকট্রনটা বাহিত হয়ে যেখান থেকে বার হয়েছিল আবার সেখানেই ফিরে আসে। তাহলে এইভাবে ইলেকট্রন স্থানান্তরের ফলে পরিবেশে কি হয়? কিছুটা শক্তি নির্গত হয়। এই শক্তির সাহায্যেই এডিপি এবং পিআই যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। তাহলে এইটা আবর্তাকার ফসফোরাইলেশন। এখানে এটিপি উৎপন্ন হচ্ছে। এখানে কি হচ্ছে? এটিপি এইভাবে করতে পারো যে এডিপি এবং পিআই যুক্ত হচ্ছে, এডিপি প্লাস পিআই যুক্ত হচ্ছে, এটিপি তৈরি করছে শক্তির সাহায্যে। এটা হলো আবর্তাকার ফসফোরাইলেশন। এবং অনাবর্তাকার ফসফোরাইলেশন, এখানে কি হয়? এখানে PS1, এটা হচ্ছে ক্লোরোফিল এ, এখান থেকে ইলেকট্রনটা বাহিত হয় বিভিন্ন ইলেকট্রন বাহক দিয়ে। কোথায়? এনএডিপিতে, এনএডিপির কাছে যায়। তাহলে ইলেকট্রনটা এখানে এনএডিপির কাছে গেল, ফলে এনএডিপি ইলেকট্রন এবং জলের হাইড্রোজেন আয়নটা যুক্ত হয়ে এখানে NADPH2 যৌগটা তৈরি হচ্ছে। ইলেকট্রনটা, মানে মোদ্দা কথা হচ্ছে, ইলেকট্রনটা ক্লোরোফিল এ থেকে NADPর কাছে যায় ইলেকট্রন বাহক দিয়ে। আর এখানের যে ইলেকট্রন ঘাটতি, যখন ইলেকট্রন বেরিয়ে গেল তখন এখানের যে ইলেকট্রন ঘাটতি, এই ঘাটতিটা পূরণ হয় আর অন্য একটা ক্লোরোফিল থেকে ইলেকট্রন নিয়ে, এখানে দেখো PS2, PS2টা আরেকটা অন্য ক্লোরোফিল, সেখান থেকে
ইলেকট্রন নিয়ে ইলেকট্রন বাহকের সাহায্যে ইলেকট্রনটা বাহিত হয়ে এখানে ক্লোরোফিল এর ইলেকট্রন ঘাটতিটাকে পূরণ করছে, তখন সেটা সুস্থির অবস্থায় ফিরে আসছে। আর এর থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য এর যে ইলেকট্রন ঘাটতি এটা পূরণ হচ্ছে জল থেকে ইলেকট্রন নিয়ে। জল যখন ভাঙছে তখন হাইড্রক্সিল আয়ন হচ্ছে, হাইড্রক্সিল আয়ন থেকে যখন হাইড্রক্সিল মূলক হচ্ছে তখন ইলেকট্রন বেরোচ্ছে। এবারে এই ইলেকট্রনটা নিয়ে PS2 যেটা আরেকটা ক্লোরোফিল তার ইলেকট্রন ঘাটতি পূরণ হচ্ছে। অর্থাৎ এখানে ইলেকট্রন যেটা বেরোচ্ছে সেটা কিন্তু আর সেখানে ফিরে আসছে না, অন্য জায়গায় যাচ্ছে, তার ঘাটতিটা অন্য জায়গা থেকে পূরণ হচ্ছে। এর ফলে এটিপি উৎপন্ন হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে এডিপি এবং পিআই যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হচ্ছে। এডিপি প্লাস পিআই যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হচ্ছে। এখানে শক্তিটা ইলেকট্রন স্থানান্তরের ফলে শক্তিটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অনাবর্তাকার ফসফোরাইলেশন। তাহলে এই পার্টটা তোমাদের জন্য অতটা জরুরি নয় ক্লাস 9-এর জন্য। আবর্তাকার এবং অনাবর্তাকার যে ফসফোরাইলেশনের ভাগটা আমি একটুখানি যারা একটু জেনে রাখতে চাও তাদের জন্য ব্যাপারটা বললাম। এটা দেখো, অন্ধকার দশা, সালোক সংশ্লেষের শেষ দশা যেটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে ঘটে, অন্তিম দশা যেটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে ঘটে, এবং অন্ধকার দশা কেন না, এই দশাতে কোনো সূর্যালোক লাগে না, সূর্যালোকের অনুপস্থিতিতে এই দশাটা ঘটে। এখানে যে জিনিসগুলো লাগে, NADPH2 এটাকে বলা হয় বিজারিত NADP। NADPর পুরো নাম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিক্লোটাইড ফসফেট। এইচ আছে বলে বিজারিত। এইটা আলোক দশাতে পাওয়া গেছে। এটিপি আলোক দশাতে পাওয়া গেছে। RUBPটা পাতার মধ্যে থাকে একটা যৌগ, রাইবিউলোজ বিজ ফসফেট। RUBP পুরো নামটা হচ্ছে রাইবিউলোজ বিজ ফসফেট। কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে গৃহীত হয়, জল পরিবেশ থেকে গৃহীত হয়। তাহলে এই RUBP যেটা, এটা 5 কার্বন একটা যৌগ। আর এটা আগেই বলেছি যে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে ঘটে। আগে ছবিতে দেখিয়েছি যে ক্লোরোপ্লাস্টের দুটো অংশ থাকে, চাকতির মতো অংশটা হচ্ছে গ্রানা আর মাঝের অংশটা হচ্ছে স্ট্রোমা। তাহলে স্ট্রোমা অঞ্চলে অন্ধকার দশা ঘটে। কিভাবে বিক্রিয়াগুলো পরপর ঘটে আগে দেখো। তাহলে এখানে দেখো, কিন্তু আমরা পরপর করে স্টেপ বাই স্টেপ ব্যাপারটা দেখি। তাহলে প্রথমে হচ্ছে অঙ্গারাত্মীকরণ। এবং PGA গঠন। এখানে পাতার মধ্যে RUBP আছে, রাইবিউলোজ বিজ ফসফেট। পাতার পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢোকে পাতার মধ্যে। 6 অণু RUBP এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে 12 অণু PGA উৎপন্ন হয়। তাহলে এই যে PGAটা, যখন এই PGA তৈরি হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইডের যে কার্বনটা, এটা কোষস্থ যৌগের মধ্যে আবদ্ধ হচ্ছে। PGAটা একটা কোষস্থ যৌগ, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। যখনই ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা এর মধ্যে আবদ্ধ হচ্ছে
এই জন্য সালোক সংশ্লেষকে বলা হয় অঙ্গারাত্মিক। অঙ্গার মানে কার্বন। কার্বনটা কোষস্থ যৌগের মধ্যে আবদ্ধ হচ্ছে বা বাঁধা পড়ছে, তাই সালোক সংশ্লেষের অপর নাম হচ্ছে অঙ্গারাত্মিকরণ। তাহলে কোন সেই যৌগ যার মধ্যে কার্বনটা বাঁধা আছে? পিজিএ হচ্ছে সেই যৌগ যার মধ্যে কার্বনটা বাঁধা আছে বা আবদ্ধ থাকছে। তাহলে পিজিএ একসঙ্গে সালোক সংশ্লেষের প্রথম স্থায়ী যৌগ, সালোক সংশ্লেষে যেটা প্রথম স্থায়ী যৌগ, যেটা প্রথম উৎপন্ন হয়, সেটা হচ্ছে পিজিএ। এখানে দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড 6 অণু আরইউবিপির সঙ্গে যুক্ত হয়ে 12 অণু পিজিএ। পিজিএটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। পিজিএ মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। বারো অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে একটা উৎসেচক লাগে, রুবিস্কো। পুরো নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। রুবিস্কোর পুরো নামটা আবার বলি, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। অর্থাৎ এই উৎসেচকটা কার্বন ডাইঅক্সাইডকে যেমন যোগ করছে, তেমনি অক্সিজেনকেও যোগ করতে পারে আরইউবিপির সঙ্গে। অধিক কার্বন ডাইঅক্সাইড যখন কনসেন্ট্রেশন থাকে তখন কার্বন ডাইঅক্সাইড যোগ করে, আর লো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনে এ কিন্তু অক্সিজেনও যোগ করতে পারে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমাদের এখানের আলোচনা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হচ্ছে আরইউবিপির সঙ্গে এই রুবিস্কো উৎসেচকের সাহায্যে। তাহলে সালোক সংশ্লেষে ব্যবহৃত একটা উৎসেচকের নাম বলো, তখন তোমরা বলবে রুবিস্কো, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। আমি নামটা লিখে দিচ্ছি এখানে, রুবিস্কো। এর পুরো নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। ঠিক আছে, এই পিজিএটা হচ্ছে প্রথম স্থায়ী যৌগ সালোক সংশ্লেষে উৎপন্ন। পিজিএর বিজারণ। বারো অণু পিজিএ এইটা এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস প্লাস এখানে এটিপিও লাগে। এটিপিটাকে এইভাবে লিখলে আরও ভালো হয়। এখানে এটিপি লাগছে, এডিপি উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? 12 অণু পিজিএএলডি প্লাস 12 অণু এডিপি। এখানে দেখো, তাহলে পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা বিজারিত হচ্ছে এনএডিপিএইচ এইচ প্লাসের দ্বারা। এনএডিপিএইচ2 মানে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস। আগে জালক দশা আমরা দেখিয়েছি এনএডিপিএইচ2। এনএডিপিএইচ2 মানে হচ্ছে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস, এটা মনে রাখবে।
তাহলে এটা আলোক দশায় পাওয়া গেছে, এর সাহায্যে, এটা একটা বিজারক দ্রব্য, বিজারিত এনএডিপি। তাহলে এর সাহায্যে ফসফোগ্লিসারিক অ্যাসিড এইটা বিজারিত হচ্ছে ফসফোগ্লিসারেল ডিহাইডে। পিজিএলডি মানে হচ্ছে, এই যে পিজিএলডি, এটা মানে হচ্ছে কি, পিজিএলডি মানে হচ্ছে ফসফোগ্লিসারেল ডিহাইড। তাহলে 12 অণু পিজিএলডি তৈরি হচ্ছে পিজি এর থেকে। এখানে এটিপি লাগছে, এটিপিটা এখানে শক্তি প্রদান করছে। এটিপি আলোক দশায় উৎপন্ন হয়েছে, সেই আলোক দশার এটিপিটা এখানে কাজে লাগছে। তাহলে দুটো জিনিস, এনএডিপিএইচ আলোক দশায় উৎপন্ন, এটিপিটা আলোক দশায় উৎপন্ন, যেটা অন্ধকার দশায় কাজে লাগছে। এটিপিটা নিজে এডিপিতে রূপান্তরিত হচ্ছে, আর এনএডিপিএইচটা এনএডিপিতে রূপান্তরিত হচ্ছে। এবারে এই 12 অণু যে পিজিএলডি, এই 12 অণু পিজিএলডিটা দুটো ভাগে ভাগ হয়, 10 অণু পিজিএলডি আর 2 অণু পিজিএলডি। এখানে দেখো 10 অণু পিজিএলডি, 2 অণু পিজিএলডি, ঠিক আছে। এই 10 অণু পিজিএলডির থেকে অন্তর্বর্তী যৌগ আর আরইউএমপি, রাইবিউলোজ মনোফসফেট উৎপাদনের মাধ্যমে 6 অণু আরইউবিপি উৎপন্ন হয়। তাহলে এই 10 অণু, তাহলে এখান থেকে পিজিএলডির থেকে আরইউবিপি তৈরি হয়। 10 অণু পিজিএলডির থেকে 6 অণু আরইউবিপি তৈরি হয়, এটা মনে রাখবে। মাঝখানে অন্তর্বর্তী যৌগ আরইউএমপি উৎপন্ন হয়, রাইবিউলোজ মনোফসফেট। আর 2 অণু পিজিএলডির থেকে এক অণু গ্লুকোজ উৎপন্ন হয়, এক অণু গ্লুকোজ। এখানে মাঝখানে অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হয়, গ্লুকোজ 1 ফসফেট, ঠিক আছে, 1,6 ডাইফসফেট ইত্যাদি অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হওয়ার মাধ্যমে আলটিমেটলি গ্লুকোজ উৎপন্ন হয়। এই গ্লুকোজটাই হচ্ছে সালোক সংশ্লেষে উৎপন্ন বস্তু, যার মধ্যে সৌরশক্তিটা স্থৈতিক শক্তিরূপে জমা থাকে। তাহলে আলটিমেটলি গ্লুকোজ উৎপন্ন হয় 2 অণু পিজিএলডির থেকে, 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে লক্ষ্য করো, অন্ধকার দশার বিক্রিয়াতে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট, কার্বন ডাইঅক্সাইডটা অন্ধকার দশাতেই গৃহীত হয়। কোন দশায় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়? অন্ধকার দশা। আগে আমরা দেখেছি অক্সিজেনটা উৎপন্ন হয়েছে আলোক দশায়, জল থেকে। এখানে অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, এটা মনে রাখতে হবে। এই যৌগগুলোর নাম মনে রাখতে হবে: আরইউবিপি, রাইবিউলোজ বিসফসফেট, পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড, পিজিএলডি, ফসফোগ্লিসারেল ডিহাইড, অন্তর্বর্তী যৌগ আরইউএমপি, এগুলো তো রয়েছে। তাহলে এইটা এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে অন্ধকার দশার বিক্রিয়াটা চক্রাকার বিক্রিয়া, অর্থাৎ আরইউবিপি বারবার উৎপন্ন হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেলেই বিক্রিয়াটা কিন্তু চলবে, আবার আরইউবিপি উৎপন্ন হচ্ছে। এটা চক্রাকার বিক্রিয়া। এটা বিজ্ঞানী কেলভিন মূলত, তার সঙ্গে বেনসন এবং তার সহকর্মীবৃন্দ, ক্লোরেল্লা বলে একটা শৈবাল আছে, ক্লোরেল্লা, তার বিজ্ঞানীর নাম হচ্ছে কেলভিন। একটা শৈবাল যার মধ্যে এখানে C14 আইসোটোপ ব্যবহার করে তারা এই চক্রটাকে পর্যবেক্ষণ করেছিলেন প্রথম। এই জন্য এই চক্রটাকে বলা হয় কেলভিন চক্র। এই যে ক্লোরেল্লা, এটা একটা শৈবাল, মনে রাখবে, এটা একটা শৈবাল।
এই শৈবালটা মহাকাশ যানে ব্যবহৃত হয়। কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশ থেকে, পরিবেশে অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এই মহাকাশ যানে ব্যবহৃত এই যে শৈবালটা ক্লোরেল্লা, এর ওপরেই কিন্তু অন্ধকার দশার বিক্রিয়াগুলোর পরীক্ষা করা হয়েছিল। বিজ্ঞানী কেলভিন প্রথম এই পরীক্ষাটা করেছিলেন। ওই জন্য অন্ধকার দশার বিক্রিয়াকে বলা হয় কেলভিন চক্র। এটা একটা চক্রাকার বিক্রিয়া, কেলভিন চক্র বলা হয়। ঠিক আছে।